আমার নাম শিল্পী আক্তার। আমি মাত্র 14 বছরের তরুণী ছিলাম। প্রত্যেক দিন রাত হতেই আমার স্বামী আমার আপন ঘরের ভিতরে ঢুকে যেত। এমনকি আমি যখনই তার কাছে যেতাম তখনই সে কিছু না কিছু বাহানা করে আমার আপুর ঘরের ভিতরে ঢুকে পড়ত। একজন সাধু বাবার কথা শুনে আজ আমাদের 2 বোনের জীবনটাই নষ্ট হয়ে গেছে। জানি না এমন কি কারণ ছিল যার জন্য আমার স্বামী প্রত্যেক দিন রাত হতেই আমাকে ছেড়ে দিয়ে আমার আপুর ঘরের ভিতরে ঢুকে পড়ত। কিন্তু একদিন আমি যখন এই সত্যিটা জানার জন্য আমার মনে ভীষণ চিন্তা হয়ে গেছে। আমি সেই বিষয়টা জানার জন্য আমি ব্যাকুল হয়ে আছি। কেন আমার স্বামী আমার আপন ঘরে যেত? আমি তা নিশ্চিত হওয়ার জন্যই একদিন আপুর রুমে আগে থেকে ঢুকে পড়ি ও আলমারির পিছনে লুকিয়ে থাকি। তারপর কিছুক্ষণ পরে আমার স্বামী যখন আপুর ঘরের ভিতরে আসলো, তারপরে সেই ঘরে যা দেখেছিলাম তা দেখার পর আমার আত্মা কেঁপে উঠেছিল। বন্ধুরা, মূল ঘটনাটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যারা এই ভিডিওতে এখনও লাইক দাওনি তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবার চলো আসল ঘটনাটি বলি। আমার আব্বু আম্মু আজাদ নামের একটি ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল। বিয়ের পরে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে এসেছিলাম। ভেবেছিলাম স্বামীর ঘরে অনেক সুখে শান্তিতে থাকব। কিন্তু প্রত্যেক দিন রাত হতেই আমার স্বামী আমার আপুর ঘরের ভিতরে চলে যেত। জানি না সে আমার আপন ঘরের ভিতরে গিয়ে না জানি কি করত। আমার আপুর বয়স তখন 17 বছর। আসলে আমার আপুর সরকারি চাকরি করার খুব ইচ্ছে ছিল। তাই সে আমার আব্বুকে বলেছিল সে চাকরি না পেলে বিয়ে করবে না। তাই আমার আব্বু ও জোর করে তার বিয়ে দিতে পারেনি। তাই আব্বু আমার বিয়েটা দিয়েছিল। আসলে আমি বয়সে আপুর চাইতে ছোট হলেও আমার শরীর স্বাস্থ্য দেখে কিন্তু আপুর চাইতে অনেক স্বামী মনে হতো। লোকে বুঝতেই পারত না যে আমি আপনার চাইতে বয়সে ছোট ছিলাম। কিন্তু আমার আপু তো ভীষণ তরুণী ছিল। আপুকে দেখে অনেক সুন্দর লাগত। আমি ছোট হলে কি হবে, আপুকে আমার চাইতে ছোট দেখা যেত। কিন্তু বাবা মা বাধ্য হয়ে আমার বিয়েটা তাড়াতাড়ি দিয়েছিল। কারণ আমি একটু বাড়ন্ত ছিলাম এবং আমাকে দেখে মনে হতো হয়তো বা আমার বয়স 25 থেকে 26 বছর। তারপর আমি যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এলাম তখন বাসর রাতেই স্বামী বলেছিল, তোমাকে পেয়ে আমার জীবন ধন্য। এবং তার স্নেহ পেয়ে আমার মনে এই বিশ্বাস তৈরি হয়েছিল যে আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসে। বিয়ের 3 দিন পরে স্বামী নিজে থেকে আমাকে আমার আপুর বাড়িতে নিয়ে গিয়েছিল এবং সেখানে আমি স্বামীর সঙ্গে 4 দিন ছিলাম। সেদিন যখন মায়ের বাড়িতে স্বামীর সঙ্গে আমার প্রথম রাত ছিল, তখন ঘুমোতে যাওয়ার আগে তার নাকি ঘুম আসছে না। তাই সে একটু বারান্দা ঘরে বসে থাকতে চায়। আমি তখন স্বামীকে বলেছিলাম, ঠিক আছে, তুমি বাইরের সময় কাটাও, আমি শুয়ে পড়ছি। তারপর আধ ঘন্টা পরে মনে হলো বাইরের বারান্দা ঘর থেকে যে হাসির শব্দ আসছে। হাসির শব্দ পেয়ে আমি যখন নিজের ঘর থেকে উঠে বাইরের ঘরে গেলাম তখন প্রথমে আমার ঘড়ির দিকে নজর গেল। ঘড়িতে তখন রাত্রি 1টা বাজে ছিল। তারপর আমি যখন বারান্দা ঘরে গেলাম তখন দেখলাম আমার স্বামী আপুর সঙ্গে বসে গল্প করছিল এবং দুজনের হাতে কিন্তু চায়ের কাপ ছিল। ওই সময় কিন্তু স্বামী আমার আব্বুকে যে কথাগুলো বলেছিল সেগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছিলাম এবং আমি জানতাম স্বামী ওই কথাগুলো এমনিতেই আমার আব্বুকে বলেছিল। আসলে স্বামী তখন আব্বুকে বলছিল, সোহানা, আমি যদি বিয়ের আগে তোমাকে দেখতাম তাহলে কিন্তু বিয়েটাও তোমাকে করতাম। এবং এই ধরনের কথা বলে আমার আপু ও আমার স্বামী দুজনেই খুব হাসছিল। ওই সময় আমার আপু স্বামীকে বলেছিল, তোমার মতো একজন মানুষ পেলে তো আমি অনেক আগেই বিয়ে করে নিতাম। তাদের কথা শুনে তো আমিও খুব হেসেছিলাম এবং তাদের আড্ডায় যোগদান দিয়েছিলাম। এভাবেই তো আমার বেশ ভালোই দিন কাটছিল। আমার স্বামী তো আমাকে ভীষণ ভালোবাসত। এমনকি সে আমাকে প্রায় দিন আমার বাবার বাড়ি নিয়ে যেত, আমার বাবা মায়ের সঙ্গেও আপুর সঙ্গে দেখা করানোর জন্য। আমি তখন ভাবতাম যে আমার স্বামী কত ভালো, সে আমার সকল কথা রাখে। কারণ একটা মেয়ের যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসে তখন কিন্তু তার একটু আলগা মনে হয় এবং প্রায় দিন ইচ্ছে হয় বাবা মায়ের বাড়ি যেতে। এবং এই বিষয়টা আমার স্বামী বুঝত এবং আমার স্বামী আমার প্রতি এত যত্ন দেখে আমি ভীষণ খুশি হতাম। তারপর আমাদের বিয়ের কিছুদিন পরে যখন বিয়ের অ্যালবাম আমার স্বামীর হাতে দিয়ে যায় তখন সে খুব খুশি হয়ে বিয়ের অ্যালবামটা হাতে নিয়ে আমাকে না দেখিয়ে ঘরের ভিতরে গিয়ে ঢুকে পড়ে এবং ভেতর থেকে দরজাটাকে লক করে দেয়।
তারপর আমি যখন কিছুক্ষণ দরজায় বাড়ি দিয়ে স্বামীকে বললাম, আরে তুমি কি একাই অ্যালবামটা দেখবে, নাকি আমাকে একটুখানি দেখতে দেবে? তারপর 5 মিনিট পরে ঘর থেকে বেরিয়ে এসে আমাকে বলল, শিল্পা, এই অ্যালবামটা আমরা যদি তোমার বাবার বাড়িতে গিয়ে সবাই মিলে একসঙ্গে দেখি তাহলে কেমন হবে? স্বামীর এই আইডিয়া শুনে আমি তো খুব খুশি হয়েছিলাম। তারপর আমিও বাবার বাড়ি যেতে রাজি হয়েছিলাম। তারপর সেদিন সন্ধ্যায় যখন বিয়ের অ্যালবামটা নিয়ে বাবার বাড়িতে যায়, তখন আমি, আপু এবং আমার স্বামী আমরা 3 জন মিলে বিয়ের ছবিগুলো দেখেছিলাম। এদিকে আমার শ্বশুর বাড়িতে আমি আমার শ্বশুরমশাই ছাড়া আর কেউ ছিল না। আমার স্বামী তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল, তাই আমার শ্বশুর কিন্তু আমার স্বামীকে যতটা ভালোবাসত, আমাকেও ঠিক ততটাই ভালোবাসতে, এবং আমি আমার শ্বশুর এর মতো এত ভালো মানুষকে নিজের বাবার মতো করে পেয়ে জীবনে খুবই খুশি ছিলাম। তারপর শ্বশুরবাড়িতে 1 সপ্তাহ থাকার পরে আমার স্বামী বলল সে নাকি আমাকে আবার আমার বাবার বাড়িতে নিয়ে যাবে এবং সে নিজেও নাকি সেখানে 2-1 দিন থাকবে। এই কথা শুনে তো আমি খুব খুশি ছিলাম যে আমার স্বামী আমার সঙ্গে আমার বাবার বাড়িতে 2-3 দিন থাকবে। তারপর বাবার বাড়ি গিয়ে আমরা 3 জনে মিলে সারা দিন কিন্তু খুব গল্প করব। 3 জন বলতে আমি, স্বামী ও আপু। তারপর সেদিন আমার আপু যখন নিজের মুখে আমার স্বামীকে বলেছিল যে আমাদের বাড়ির পাশে যে দরজাটা আছে সেই দরগাতে একজন সাধুবাবা আছেন এবং ওনার সব কথা কিন্তু সত্যি হয়, এবং আমার আপু তো এই সাধুবাবার অন্ধভক্ত ছিল। ওই সাধুবাবা যা বলতো আমার আপু কিন্তু ওনার সব কথা বিশ্বাস করত। আসলে আমার আপু পড়াশোনায় ভীষণ ভালো ছিল এবং সে ভবিষ্যতে চাকরি পাওয়ার যোগ্য কিনা সেটা জানার জন্য প্রায় দিন কিন্তু ওই সাধুবাবার কাছে চলে যেত। আমার আপু যে সাধুবাবার অন্ধভক্ত ছিল এই কথাটা কিন্তু আমি অনেক আগেই আমার স্বামীকে বলেছিলাম, এবং সেটা জানার পরে স্বামী আমাকে বলেছিল, তোমাদের সাধুবাবার তো অনেক নাম শুনেছি, তাই আমিও তোমাদের এই সাধুবাবার সঙ্গে একবার দেখা করতে চাই। তারপর আমার স্বামীর কথা অনুযায়ী সেদিন আমরা 3 জনেই কিন্তু সাধুবাবার কাছে গেছিলাম। সাধুবাবার কাছে যখন আমরা 3 জনে যাই তখন সাধু বাবারা সরে গেলে উনি আমাকে ইশারা করে বললেন আমাকে নাকি একটা দরজাতে গিয়েই মুহূর্তে এক্ষুনি একটা চাদর চাপাতে হবে। সাধুবাবার কথা শুনে আমি খুব আশ্চর্য হয়েছিলাম, কারণ আমরা তো স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে সেখানে গিয়েছিলাম। তাহলে ওই সাধুবাবা আমাকে একা কেন দরকার হতে চাদর চাপাতে বলেছিল? এই সত্যিটা তো আমি অনেক পরে জানতে পেরেছিলাম, এবং যখন সত্যিটা জানতে পেরেছিলাম তখন আমার আপু পুরো জীবনটাই শেষ হয়ে গিয়েছিল সেদিন। সাধুবাবার কথা অনুযায়ী আমি যখন আমার স্বামী আপুকে সাধুবাবার কাছে রেখে দিয়ে চাদর চাপিয়ে আবার তাদের কাছে ফিরে আসি তখন কিন্তু আমার স্বামী আপুর চেহারায় অন্য রকম দুশ্চিন্তার ছাপ ছিল। আমরা 3 জনে কিন্তু খুব হাসি খুশি হয়ে দরগাতে এসেছিলাম, কিন্তু যখন আমরা 3 জনে দরগা থেকে বাড়ি ফিরে যাই তখন কিন্তু আমার স্বামী মুখে কোনো হাসি ছিল না। আমি তো তাদের কাছে এটা কারণও জানতে চেয়েছিলাম যে কেন তাদের চেহারার মলিনভাব রয়েছে, কিন্তু তখনও আমার স্বামী আপু আমাকে কোনো সত্যি কথা বলেনি, এবং সেদিনের পর থেকে কিন্তু আমার জীবনের সব কিছু পাল্টে যায়। এমনকি দরজা থেকে ফিরে আসার পরের দিন আমি যখন স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে ফিরে এসেছিলাম তার পরের দিনই দেখি আবার সুহানা আপু আমার শ্বশুর বাড়িতে এসে হাজির হয়েছিল, এবং আবু বলেছিল সে নাকি আমাদের বাড়িতে কিছু দিনের জন্য থাকতে চায়, এবং এটা শুনে তো আমি খুব খুশি ছিলাম। কিন্তু যখন থেকে আমার আপু আমাদের বাড়িতে এসেছিল তখন থেকেই আমার সঙ্গে কিছু না কিছু বিপদ ঘটতেই থাকবে। একদিন তো একটা টুল থেকে পড়ে গিয়ে আমার কোমরে এতটাই আঘাত লেগেছিল যে আমি রান্নাবান্না কিছুই করতে পারতাম না। ওই সময় আমার আপু কিন্তু আমার খুব খেয়াল রাখত, কিন্তু যখন থেকে আপু আমার শ্বশুরবাড়িতে এসেছিল তখন থেকে মনে হতো যে আমার স্বামীও আমার আপু তারা দুজন মিলে আমার থেকে কিছু একটা লুকোনোর চেষ্টা করছে, এবং আমার মনে হতো তারা যেন আমার থেকে লুকিয়ে দেখাও করে। এদিকে আমার কোমর ব্যথা যখন অনেকটা কমে যায় তখন আমি আবার রান্নাঘরের কাজকর্ম করা শুরু করেছিলাম, কিন্তু আমাকে রান্নাঘরের কাজকর্ম করতে দেখে আমার আপু আমাকে খুব বকা দিয়েছি, আমি থাকতে তো কে কোনো কাজকর্ম করতে হবে না, তুমি শুধু নিজের শরীরের খেয়াল রাখছিস, আমি তোকে খুব ভালোবাসি। আমি তখন আপুকে বলেছিলাম তুমি একদম চিন্তা করো না, আমি এখন সুস্থ আছি, তো আমি এখন ঘরের সমস্ত কাজকর্ম করতে পারবো, আর এইভাবে শুধুই বসে থেকে আমার আর ভাল লাগছে না।
এমনকি একদিন রাত্রিবেলা আমার স্বামী যখন ঘরের ভিতরে ছিল না, তখন আমি তাকে পুরো বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেছিলাম ওই সময়। কিন্তু আমার আপুকেও ঘরের ভিতরে কোথাও দেখতে পাইনি এবং রাত্রিবেলা তাদের দুজনকে দেখতে না পেয়ে তো আমার মনে কিন্তু একটুখানি হলেও খটকা লেগেছিল। আমি তো এটা বুঝতে পারছিলাম না যে রাত্রিবেলা তারা দুজনে মিলে আমাকে কিছু না বলে কোথায় গিয়েছিল। তারপর পুরো বাড়ি খোঁজার পরে আমি তখন আস্তে করে ছাদের উপরে উঠি। তখন তাদের দুজনকে দেখে তো আমি অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম। এমনকি তাদের দুজনের মাঝে কথা শুনে আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে তারা আমার থেকে কি কথাগুলো লুকোচ্ছিল। আর এমনিতেও তাদের দুজনের এমনকি জরুরি কথা ছিল যার জন্য তারা ছাদের উপরে উঠেছিল। অত রাতে ছাদের উপরে তাদেরকে দেখে আমি কিন্তু অনেক বেশি মনের ভিতর ভয় পেয়েছিলাম। এবং এটা কিন্তু আশ্চর্য হওয়ারই কথা। আমি তখন চুপচাপ সিঁড়ির উপরে দরজার একটা সাইডে গিয়ে দাঁড়িয়ে তাদেরকে দেখছিলাম। আসলে তখন আমার আপুকে বলছিল, সোহানা, দয়া করে তুমি আমার স্ত্রীর জীবন রক্ষা কর, সবকিছু কিন্তু তোমার হাতেই আছে। তুমি যদি সাধু বাবার এই প্রস্তাবটা না মান তাহলে তো দেখতে পাচ্ছ তোমার বোনের সঙ্গে কত কিছু অঘটন ঘটছে। তুমি আমাকে এবং আমার বোনকে আর কষ্ট দিও না। তুমি তো নিজে থেকেই বলতে যে সাধু বাবা যেটা বলে সেটাই নাকি সত্যি হয়, তাহলে সাধু বাবা আমাদের 3 জনের ব্যাপারে যেটা বলেছেন সেটা যদি সত্যি হয়ে যায় তাহলে তুমি কি নিজেকে কখনো ক্ষমা করতে পারবে? আমার স্বামীর কথা শুনে আপু তখন হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছিল এবং তার কান্না দেখে আমার স্বামী তাকে সান্ত্বনা দিয়েছিল। এবং আমার আপু তো বারবার একটাই কথা বলেছিল যে আমি এমনটা করতে পারবো না। জানি না আমার আপু বারবার কিনা করার কথা বলছিল। তারপরে আমি আপু আমার স্বামীর মাঝে যা দেখলাম তা দেখে তো আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। এবং আমার আপু তো হাউমাউ করে কেঁদে কেটে আমার স্বামীর সামনে মাথা নত করে বলছিল, দুলাভাই, আমি এত বড় অন্যায় কিভাবে করতে পারি? ও তো আমার বোন। আমি যদি অন্যায় করি তাহলে আমার বোনের কি হবে? আমার স্বামী তখন বলেছিল, দেখো সোহানা, অন্যের ভালোর জন্য আমাদের কিন্তু অনেক সময় বলিদান দিতে হয়। তাদের সব কথা শোনার পরে আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে আমার স্বামী আমার আপু এমন কি ব্যাপারে কথা বলেছিল যেটা তারা আমার থেকে লুকিয়েছিল। এমনকি আমার আপু তো আমার স্বামীর কথা মানতে রাজি ছিল না। ওদিকে আমার মাথায় তো কিছুই ঢুকছিল না যে আমার স্বামী কি ব্যাপারে আমার আপুর সঙ্গে কথা বলছিল। পরের দিন সকালবেলা আমার সঙ্গে দুর্ঘটনা ঘটেছিল যে আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। আমি তো রাতের ব্যাপারে স্বামীর সঙ্গে কোনো কিছু আলোচনা করার সুযোগ পাইনি। আসলে ওই সময় আমার স্বামী যখন দোকানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল তখন সে আলমারি থেকে নিজের জামাটা বের করে রাখতে বলেছিল। আমি তখন স্বামীর কথা মতো আলমারি থেকে তার জামাটা বের করতে চাই। ঠিক তখনই কাঠের আলমারির একটা পাল্লা খুলতেই কাঠের আলমারিটা হঠাৎ করে আমার উপরে পড়ে যায়। তারপরে তো আমি জানতে পারলাম না যে সাপুড়ে আবারও আমাদের গ্রামে এসেছে। আর যে মহিলারা বন্ধ ছিল তারা যখন বর বাড়িতে থাকত না তখন তারা স্বপনের কাছে চলে যেত। তাই আমিও ভাবলাম যখন সবাই যায় তাহলে আমিও যাই দেখি। আমার স্বামী আগে বেশিরভাগ সময় বাইরে কাটাত, কখনো কাজ পেত কখনো পেত না। যখন কাজ পেত না তখন বাড়িতে থাকত, কিন্তু আজকাল সব সময় ব্যস্ত থাকত। আমি বললাম, আজকালকে তুমি প্রতিদিন কাজ পেয়ে যাও? তখনও বল, হ্যাঁ, আমি প্রতিদিন কাজ পেয়ে যাই। আমি জিজ্ঞেস করলাম, এটা কিভাবে হয়ে গেল? তখন স্বামী বাহিরের কাজে গেল আর আমি এই সুযোগে চলে সাপুরের রাজার কাছে গেলাম আমার উদ্দেশ্য সফল করার জন্য। কিন্তু আমি যে সাপুরের কাছে গেলাম সেই সফরে তো অন্য কেউ নয়, সেটা আমার স্বামী ছিল। তাহলে কি আমার স্বামী এসব করে? তাহলে আমি কেন মা হয়নি? তারপর আমার স্বামী আমাকে দেখে খুব অবাক হয়ে গিয়েছিল আর বলল, আসলে আমি মূলত মহিলাদের এই সাপুরের কাছে নিয়ে আসি আর সেই সাপুরে মহিলাদেরকে ঘরে নিয়ে তারপর কিছুদিন পরে সে মা হয়ে যায়।